রাজধানী সহ বিভিন্ন জায়গায় তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে গাড়ির লম্বা লাইন। আমরা সিরিয়াল ধরি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও পার হয়ে যায়, গ্যাস নিতে পারি না। আমরা ইনকাম করবো না, গ্যাস লমো গোটা দিন পর আমরা। প্রচন্ড ঠান্ডা ও সরবরাহ লাইনে জরুরি কাজ চলায় গ্যাসের চাপ কম বলছে তিতাস। বাখরাবাদ সিদ্ধিগঞ্জ 30 ইঞ্চ ট্রান্সমিশন লাইনটা বন্ধ থাকার কারণে, মেনটেন্যান্সের কারণে ঢাকার সাপ্লাইটা কিছুটা কম আছে। চরম গ্যাস সংকটের পরও থেমে নেই অবৈধ সংযোগ। তিতাস গ্যাসের পারমিশন লাগবে, সিটি কর্পোরেশনের পারমিশনে তো গ্যাসের লাইন দেওয়া যায়, কিন্তু এটার কোনো অফিসিয়ালি পারমিশন নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, 3রা মার্চ আদালতে হাজির হতে সমন জারি। এই মামলা রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ, মন্তব্য মির্জা ফখরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির 29 ছাত্র জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য, জানালেন প্রক্টর। চলছে বহিষ্কারের প্রক্রিয়া। প্রশ্নপত্র ফাঁস ও ফাঁসের গুজব ছড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এসএসসি পরীক্ষার আগে জাতীয় মনিটরিং কমিটির সভায় হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। বিভিন্ন জেলায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এবং দাবি আদায়ে পেশাজীবীদের কর্মবিরতিতে জিম্মি সেবা গ্রহণকারীরা বাধ্য হয়ে এ কর্মসূচি, বলছেন আন্দোলনকারীরা। প্রতিবাদের ভাষা হিসেবে বিকল্প পন্থা বেছে নেওয়ার পরামর্শ। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী 3রা মার্চ তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে। গত 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের পর প্রতিবাদে ঝড় ওঠে সমাজের বিভিন্ন মহলে। পরে 23 ডিসেম্বর দেশদ্রোহী মনোভাব পাওয়া যাচ্ছে এমন অভিযোগ করে বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়াকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে সে নোটিশের কোনো জবাব দেননি বেগম জিয়া। এরই ধারাবাহিকতায় ফৌজদারি কার্যবিধির 196 ধারা অনুযায়ী বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আইনজীবী মমতাজউদ্দিন আহমদ। গত রোববার আইনজীবী মমতাজের আবেদনে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেন আইনজীবী মমতাজউদ্দিন আহমদ মেহেদী। বেগম খালেদা জিয়া শহীদদের প্রতি অবজ্ঞাপূর্ণ বক্তব্য রেখেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। শুনানি শেষে দুপুরে বেগম জিয়াকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিকে এই মামলার রাজনৈতিক স্বার্থে দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এই মামলা করার অধিকার তার নাই যিনি মামলা করেছেন, এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ তার বিরুদ্ধে আসে না। তবে বাদীপক্ষ মামলার যৌক্তিকতা তুলে ধরেন। এই মামলায় 123-এর ক, 124-এর ক এবং 505 দণ্ডবিধি আইনের কগনিজেন্স নিয়ে আদালত বেগম খালেদা জিয়াকে সমন জারি করেছেন এবং আগামী 3রা মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী বেগম জিয়াকে আদালতে হাজির না হওয়ার আহ্বান জানান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইন পড়ুন এবং যারা সংশ্লিষ্ট এই মামলা করার উদ্যোগ নিয়েছেন, তারা প্রক্রিয়া করেছেন, সমন ইস্যু করেছেন, তাদের আইন পড়ুন। আইন পড়ার পর দেখবেন যে আপনার এই মামলা আইন অনুযায়ী চলে না। বেগম খালেদা আহ্বান জানাবো এই মামলা হাজিরা দেওয়ার দরকার নাই। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি থেকে সরিয়ে দিতেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে সরকার।
সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শহীদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহের ছিটে ফোঁটা নেই বলে মন্তব্য করে তিনি আরও বলেন, এই মামলা পরিহাস ছাড়া কিছু নয়। 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, কোনোদিন কোনো নির্বাচনে হারেননি, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। পরিহাস ছাড়া আর তো কিছু নয়। সভাতে বক্তব্য রেখেছেন, কি বক্তব্য রেখেছেন? তার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার চিহ্ন মাত্র নেই। তারপরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে, কারণ বেগম জিয়া বাইরে থাকলে, বেগম জিয়া রাজনীতিতে থাকলে, বেগম জিয়া রাস্তায় বেরোলে তাদের টনক নড়ে যায়, তখন তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। সেই জন্যই বেগম জিয়াকে তারা সরাতে চায়, রাজনীতি থেকে সরাতে চায়। আজীবন বহিষ্কার করতে 29 জন ছাত্রের বিস্তারিত তথ্য খুঁজছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজনেস স্টাডিজ বিভাগের এসব ছাত্র নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। এখনও দেশের কর্পোরেট দুনিয়ার নিয়ন্ত্রণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি থেকে বেরিয়ে যাওয়া মেধাবীদের হাতে। শুরু থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের নজর এর দিকে। এখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, নিষিদ্ধ হওয়ার পরও কৌশলে এখানে তৎপর হিজবুত তাহরীর। আমাকে কখনো বলে নাই যে তারা হিজবুত তাহরীর, এবং কিন্তু আমি হিন্ট পাইছি বা আশেপাশের বড় ভাইদের কাছ থেকে জানছি, ওনাদের ক্লাসমেট থেকে শুনছি। এরপর আবার মনে করেন এই যে মানে তাদের কথাবার্তায় বুঝতে পারছি। হিজবুত তাহরীরের একটা লিফলেট আমিও বিজনেস ফ্যাকাল্টিতে দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি যে আমরা 5002 রুমে যখন এক্সাম দিতে গেলাম, গিয়ে দেখি যে এক্সাম ডোরটা বন্ধ। এই বন্ধ ডোরের মধ্যে একটা লিফলেট লাগানো দেখলাম যে হিজবুত তাহরীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সকল সেক্টরের টপ লেভেল ম্যানেজমেন্টে যারা আছে বেশিরভাগই আমাদের ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট, তো দেশের বাইরেও তাদের অনেক যোগাযোগ, হয়তোবা তারা এই জন্যই টার্গেটটা করতে পারে। রোববার রাতে সিন্ডিকেটের সভায় যে 16 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে, তাদের মধ্যে হিজবুত তাহরীরের 6 জনও রয়েছেন। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির সিসিটিভিতে তৎপরতায় ধরা পড়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা। ওই ফ্যাকাল্টির আরও 29 জন ছাত্রের হিজবুত তাহরীরে জড়িত থাকার প্রমাণ পেয়েছে প্রক্টর অফিস। এর মধ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন বিভাগের 20 ও 21তম ব্যাচের 8 জন ছাত্র রয়েছেন ফিন্যান্স ও অ্যাকাউন্টিং বিভাগের 4 জন করে এবং ম্যানেজমেন্ট বিভাগের 2 জন ছাত্র। মার্কেটিং বিভাগের সবচেয়ে বেশি ছাত্র 11 জনের বিরুদ্ধে হিজবুত তাহরীরে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এই ছেলেটিকে মহসিন হল থেকে আমরা আটক করেছিলাম। সেও ছিল বিজনেস ফ্যাকাল্টিরই ছেলে। তো তার কাছে যে কাগজগুলো আমরা পেয়েছি, সেই কাগজে সেখানে আমরা দেখেছি 26 জনের লিস্ট, কে কোন ডিপার্টমেন্টের, সেই বিষয়গুলো আলাদা আলাদা করে লিখে ডিন মহোদয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, তাদেরকে যদি পাওয়া যায়, তারা যদি আমাদের ছাত্র থাকে, তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। 2005 সালে দেশে হিজবুত তাহরীরের তৎপরতা নিষিদ্ধ করে সরকার। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। শহরের বেশিরভাগ এলাকায় এখন চুলা জ্বলে রাত 10টার পরে। রাতে ঘুমানোর সময় হলে নগরবাসীকে অপেক্ষা করতে হয় রান্নার জন্য। দিনের পর দিন এ দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। তিতাস কর্তৃপক্ষ বলছে, প্রচণ্ড ঠান্ডা ও সরবরাহ লাইনের সংস্কার কাজ চলায় গ্যাসের চাপ কম, তবে শিগগিরই কেটে যাবে এই দুর্ভোগ। শীতের প্রকোপ যত বাড়ছে ততই বাড়ছে গ্যাসের সংকট। গত কয়েকদিনে এই সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। সারাদিনের কর্মব্যস্ত মানুষ রাতে বাসায় গিয়ে অপেক্ষা করেন গ্যাসের জন্য। মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, বাড্ডা সহ অধিকাংশ এলাকায় রাত 10টার পর কিছু সময়ের জন্য গ্যাস থাকলেও সারাদিন চুলোয় আগুন জ্বলে না। 7-8 দিন আগে থেকেই একটা চুলা জ্বলে আর একটা চুলা একদমই জ্বলে না। তো এই একটা চুলা দিয়ে কোনো রকমের কাজ করতাম, আর এই 4-5 দিন ধরে তো একদমই নাই। 1 মাস ধরে এই গ্যাসের সমস্যা চলছে। আর হচ্ছে গিয়ে সকালে চলে যায় গ্যাস, আর আসে হচ্ছে গিয়ে রাত 10টার পরে। যেটা ব্যবহার করে আমরা অভ্যস্ত, সেটা যদি না থাকে তাহলে কিভাবে আমরা চলতে পারি। গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি স্টেশনেও। স্টেশন কর্তৃপক্ষ বলছেন, সরবরাহ কম থাকায় গ্যাস বিতরণের সময় অনেক বেশি লাগছে। গ্যাস না থাকার কারণে সিরিয়াল খুব লম্বা হয়ে যেতেছে, এইটাই মানে মূলত প্রবলেম। লাইনে গ্যাস নাই। আরেক জায়গায় গেছিলাম, প্রায় 100 গাড়ির উপরে সিরিয়াল। তো কি করবে, এখানে বসে থেকে তারপর গ্যাস নিতে হবে। এদিকে তীব্র শীত আর বাখরাবাদ সিদ্ধিরগঞ্জ ট্রান্সমিশন লাইন সংস্কার কাজ চলায় ঢাকা শহরে এই সংকট দেখা দিয়েছে বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তার মূল কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডাতে গ্যাসটা সংকুচিত হয়। সংকুচিত হলে কিছুটা প্রেশারও কমে যায়। ঢাকাতে সাপ্লাইটা
বাখরাবাদ সিদ্ধিরগঞ্জ 30 ইঞ্চ ট্রান্সমিশন লাইনটা বন্ধ থাকার কারণে মেনটেন্যান্সের কারণে ঢাকার সাপ্লাইটা কিছুটা কম আছে, এটা কালকের মধ্যে আশা করা যায় ঠিক হয়ে যাবে। গ্যাস সংকটের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে নগরবাসীর। গত কয়েকদিন ধরেই রাজধানীতে চলছে তীব্র গ্যাস সংকট, যে সংকটের প্রভাব রাজধানীর বাসাবাড়ির পাশাপাশি পড়েছে সিএনজি স্টেশনগুলোতে। বিভিন্ন সিএনজি স্টেশনে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছেন গ্রাহকরা। অনেকগুলো সিএনজি স্টেশন গ্যাস সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে। এই সমস্যার কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, আর তাই খুব শিগগিরই এই সমস্যার সমাধান চাইছেন তারা। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে যখন চরম গ্যাস সংকট, তখনও থেমে নেই অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কাজ। শুনতে অবাক মনে হলেও খোদ রাজধানীতে মিরপুর পল্লবীর কালাপানি এলাকায় ঘটেছে এমনই ঘটনা, যেখানে মসজিদ মাদ্রাসার নাম করে অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছিল স্থানীয় প্রভাবশালীরা। তবে খবর পেয়ে সময় সংবাদের দল ঘটনাস্থলে পৌঁছালে বন্ধ হয়ে যায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কাজ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মাহমুদ রাকিবের রিপোর্ট। মিরপুর পল্লবীর কালাপানি এলাকায় দিন দুপুরে অবৈধভাবে ৩০০ বাড়িতে গ্যাস লাইন দেওয়ার কাজ চলছে, এমন খবরে ঘটনাস্থলে যায় সময় সংবাদের একটি দল। এ সময় চোখে পড়ে মূল রাস্তার পাশেই চলছে অবৈধ গ্যাস সংযোগ নিতে খোঁড়াখুড়ির কাজ। তবে ঘটনাস্থলে পাওয়া যায়নি তিতাস গ্যাস কিংবা সিটি কর্পোরেশনের কোনো প্রতিনিধিকে। স্থানীয়দের অভিযোগ, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে তিতাসের অনুমতি ছাড়াই গ্যাস সংযোগ নিচ্ছেন প্রভাবশালী আব্দুল জলিল চিশতি। তারা এটা যে কোনোভাবে হোক, হয়তো ঘুষ টুস খাইয়ে টাকা দিয়ে এটা গ্যাসের লাইন নেওয়ার চেষ্টা করতেছে। তবে আমরা তিতাসের কোনো লোক এখানে দেখতে পাইনি। জেনুইনলি হোক, সরকারিভাবে লাইনটা দেখ, তারা পাবে, গ্যাস সবারই পাওয়ার প্রাপ্য। এখন এখানে মাদ্রাসার নাম দিয়ে তারা যেটা নিচ্ছে অবৈধ টাকা। এ বিষয়ে জানতে তার সঙ্গে কথা বলতে গেলে সংবাদকর্মীদের সাথে দুর্ব্যবহার করেন তিনি। পাশাপাশি গ্যাস সংযোগ নিতে তিতাস গ্যাস বা সিটি কর্পোরেশনের অনুমতি লাগে না বলেও তিনি মন্তব্য করেন। শুধু বোরিংটা করে রাখতেছি, যখন পারমিশন হবে তখনই করব। নিজেরা সব কমপ্লিট করেছে, তিতাস গ্যাসে বলতে যে আমরা বোরিং টুরিং করছি, সবকিছু করছি, কাটিং উঠে গেছি, আপনার কানেকশন দিয়ে, তখন তারা গাড়ি নিয়ে এসেছে কানেকশন দিয়ে। মাননীয় সংসদ সদস্য সব রিকমেন্ডেশন করছে। পারমিশন নাই, আপনি বোরিং করে রাখতেছেন, পারমিশন ছাড়া বোরিং কিভাবে করে? আপনি এটা বন্ধ করুন, আপনি এটা বন্ধ করুন, ওর কথা বলছি, পরে বন্ধ করুন, সমস্যা নাই। না সমস্যা, বন্ধ করুন, এটা বন্ধ করুন। বেশি অ্যাক্সেস করতেছে, এইটুকু বললাম। অ্যাক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, অ্যাক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, আমি এইটুকু বললাম। এদিকে কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করলে তিতাস গ্যাসের কর্মকর্তারা এসে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কাজ বন্ধ করে দেন। এছাড়া অনুমতি না নিয়ে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। নিয়মটা হচ্ছে আপনার তিতাস গ্যাসের পারমিশন লাগবে, সিটি কর্পোরেশনের পারমিশনে তো গ্যাসের লাইন দেওয়া যায়, কিন্তু এটার কোনো অফিসিয়ালি পারমিশন নাই। সরকার নিষেধাজ্ঞায় বিতরণ লাইন এক্সটেনশন এমনি বন্ধ আছে। অফিসিয়ালি আমার বলে গেছি যে এটা বন্ধ রাখুক, আর আমার হায়ার অথরিটি যে সিদ্ধান্ত নেয় এটা হবে আর কি, এবং লিগ্যাল অ্যাকশন হবে। পরে তিতাস গ্যাস কর্মকর্তার সামনে জলিল চিশতির কাছে অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারের উপর দোষ চাপান তিনি। আমাদের বলছে সিটি কর্পোরেশন টাকা জমা দেন, এলাকা তো বলছি তারা আসছে, কন্ট্রাক্টর আসতে বলছিল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। অধ্যাপকের গাড়ি চাপায় দুজন নিহতের ঘটনায় সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর বৈঠকে মিলিত হন তারা। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিবেশ নিয়েও কথা বলেন তারা। বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। নিরাপদ শ্রম ও অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি 2016 এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, 2006 সালে এ সংক্রান্ত যে নীতিমালা ছিল তাতে আরও 6টি নতুন নির্দেশনা দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতিকে আরও আধুনিকায়ন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান নীতি 2016 এটি মন্ত্রিসভায় পাশ হয়েছে। এখানে 6টি নীতি নির্দেশনা রয়েছে। এক হলো নিরাপদ অভিবাসন উৎসাহিতকরণ ও নিশ্চিতকরণ, 2 হচ্ছে অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা, 3 অভিবাসী কর্মীদের সুযোগ সুবিধা ও কল্যাণ নিশ্চিতকরণ, 4 নারী কর্মী অভিবাসন, 5 জাতীয় উন্নয়নের সাথে অভিবাসনকে সম্পৃক্তকরণ এবং 6 নম্বর সম অভিবাসনের সুষ্ঠু পরিকল্পনা। এই 6টি দিকের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের নামে বিভ্রান্তি ছড়ানোর সাথে জড়িত কাউকেই রেহাই দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলে সচিবালয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে জাতীয় মনিটরিং কমিটির সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানোর সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন কোচিং সেন্টারের সাথে জড়িত শিক্ষক সহ সংশ্লিষ্ট সবার উপর কঠোর নজরদারি রয়েছে। গত কয়েক বছরে এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কিংবা প্রশ্নপত্র ফাঁসের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। প্রশ্ন ফাঁস রোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি দেশের বুদ্ধিজীবীরাও রাস্তায় নেমে আসেন। প্রশ্ন ফাঁস ও গুজব ছড়ানোর দায়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংশ্লিষ্ট অনেককেই আটক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার। এ অবস্থায় আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সচিবালয়ে জাতীয় মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে কোচিং ব্যবসার সাথে জড়িত অসাধু শিক্ষক, ছাপাখানার কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নজরদারি আরো বাড়ানো হয়েছে। মেজরিটি টিচার্সরা ভালো, সৎ, ন্যায্য, কিন্তু তাদের মাঝে মাঝে 2-4 জন শিক্ষকতার নামে কিছু ছেলেমেয়েদের কাছে থেকে টাকা নিয়ে অথবা প্রাইভেট কোচিং এর নামে ব্যবসা করে, কোচিং সেন্টারের সাথে যুক্ত, তারা এগুলোতে ব্যবহার করে ফেলে। আগে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কিংবা গুজব ছড়ানোর সাথে জড়িত কেউ রেহাই পাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী। কোন পরীক্ষার্থী প্রশ্ন ফাঁস হবে, প্রশ্ন নকল করতে পারবেন এই আশায় বসে থাকবেন না, তাইলে আপনার জীবনের সর্বনাশ হবে, কারণ এটা আপনি কোনো সুযোগ পাবেন না। প্রশ্ন ফাঁস করা, প্রশ্ন ফাঁসের নামে বিভ্রান্তির সৃষ্টি করা, কোচিং সেন্টারগুলোর ব্যবসা রমরমা করার জন্য মানুষকে বিভ্রান্ত করার সুযোগ সৃষ্টি করা, এইগুলোর সুযোগ আমরা একেবারে গুটিয়ে নিয়ে এসেছি। এদিকে এবারের পরীক্ষায় প্রথম অংশে এমসিকিউ বা বহু নির্বাচনী এবং দ্বিতীয় অংশে সৃজনশীল ও রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর ঘাতক ও তাদের দোসররা বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি জোট ক্ষমতায় থাকাকালে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের প্রচারের সমাপনী অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। আগুন সন্ত্রাস, ৭১-এর ঘাতকরা এবং তাদের দোসররা আজকে একাত্ম হয়ে আমাদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশ নামক দেশটি যাতে আবার অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায়। আজকে সেই অতল গহ্বরে আমরা হারিয়ে যাব না, আমরা এগিয়ে যাচ্ছি। এবং এই যে আমাদের শত্রুরা, এই যে অপশক্তি, আগুন সন্ত্রাসীরা, দেশদ্রোহীরা, আজকে রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে যে আমাদের এই যে শপথ, এই যে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাদের বিরুদ্ধে যে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, তার অন্যতম সহযাত্রী আপনারা। আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ আজকে সকল অপশক্তির মোকাবেলা করে আমরা দীপ্ত পদভারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব। অদক্ষ ড্রাইভার যেমন দুর্ঘটনা ঘটায়, অদক্ষ রাষ্ট্র পরিচালনা যিনি করেন তিনিও কিন্তু একজন চালক, একজন গাড়ি চালক, একজন রাষ্ট্রের পরিচালক। তাহলে গাড়ি চালক অদক্ষ হলে যেমন গাড়ির দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, অদক্ষ পরিচালক থাকলে তেমনি করে রাষ্ট্রের দুর্ঘটনা ঘটবে। যেই ঘটনা ঘটিয়েছে খালেদা জিয়া, এক অদক্ষ, এক রাষ্ট্রনায়ক, তিনি দেশকে কোথায় নিয়ে গিয়েছিলেন? দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালে অনেক এলাকায় সূর্যের মুখ দেখা না যাওয়ায় হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা যায় অনেক যানবাহনকে। এরকম অবস্থায় শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আর হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তদের চাপ বেড়েছে।
আবহাওয়া অফিস বলছে আজ ভোর 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে 6 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রাম। দিনের আলোতেও যেন সন্ধ্যা নেমে এসেছে। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। পথে ঘাটে কমে গেছে মানুষের উপস্থিতি। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.5 ডিগ্রি সেলসিয়াস। শীতকে উপেক্ষা করে কর্মস্থলে ছুটছেন মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতির হার। এত ঠান্ডায় আমরা বাড়িতে বেরোতে পারছি না, বুঝতে পেরেছেন? এই প্রথম বছর এইটাই শীত আজকেই দেখা যাচ্ছে। এইরকম শীত ইতিপূর্বে আমি অন্তত দেখি নাই। রাজশাহীতে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সকালের সূর্য। ভোর 6টার দিকে বাতাসের আর্দ্রতা ছিল 99%। কাজকর্মে যোগ দিতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে উত্তরের জনপদ পঞ্চগড়ে। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। এদিকে তীব্র শীতে লালমনিরহাটে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ দেখা দিয়েছে নানা রোগের প্রাদুর্ভাব। এতে আক্রান্ত হয়ে গত কয়েকদিনে 40 শিশু ভর্তি হয়েছে সদর হাসপাতালে। নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, সেভিয়ার নিউমোনিয়া রোগ নিয়ে বাচ্চারা সাধারণত হাসপাতালে ভর্তি হচ্ছে। একই অবস্থা গাইবান্ধাতেও। ঠান্ডাজনিত রোগের কারণে হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। এ অবস্থায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। স্যালাইন দিছে, ঔষধ খাওয়াইতেছে, তারপরে তো পায়খানা কমতেছে না। যথাসাধ্য চেষ্টা করতেছি বাচ্চাদেরকে সুস্থ করে তোলার। যশোরে কুয়াশা কম থাকলেও ঠান্ডায় জবুথুবু হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। তবু শীতকে উপেক্ষা করে কর্মস্থলে ছুটছেন তারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। এছাড়া রংপুর, টাঙ্গাইল, বরিশাল ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। যুব বিশ্বকাপ মিশন শুরু একদিন আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়। ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলকে 97 রানে হারালো ইয়াং টাইগাররা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দেশে দাবি আদায়ের উপায় হিসেবে প্রায়ই কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিচ্ছেন বিভিন্ন পেশাজীবীরা। বেতন বৈষম্যের অভিযোগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের পর মামলা বাতিলের দাবিতে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে 5 দিন চিকিৎসা সেবা বন্ধ রাখেন চিকিৎসকরা। সেবা গ্রহণকারীদের জিম্মি করে দাবি আদায়ের এ ধরনের পন্থার সমালোচনা করে বিকল্প উপায় খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল মোর্শেদের আরো একটি রিপোর্ট। কুমিল্লা থেকে আসছি, এখন ডাক্তার না বলছে যে আমি ভীষণ সমস্যা আছি। ব্রেন স্ট্রোক আর হার্ট স্ট্রোক, দুটোই স্ট্রোকের রোগী যদি এভাবে ভুগে তাহলে তো মরে যাবে। এই ছবি বলে দেয় ডাক্তার না পাওয়ায় ঠিক কতটা অসহায় হয়ে পড়েছেন দূর থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা বাতিলের দাবিতে গত 20 থেকে 24 জানুয়ারি 5 দিন ধরে চট্টগ্রামে প্রায় সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। তবে গণমাধ্যমে এ ধরনের চিত্র উঠে এলেও তা অস্বীকার করেছেন আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন বিএমএ মহাসচিব। ম্যাচ রিজেক্ট করার জন্য তাকে অপারেশন করে ম্যাচটা বের করতে হয়েছে এবং যে চিকিৎসক বের করেছেন তিনিও রোগীদেরকে বুঝিয়েছেন যে এটা স্বাভাবিক নিয়মে হয়ে থাকে, এটা চিকিৎসকের কোনো ত্রুটি নেই। তারপরেও যে রোগীর লোকেরা মামলা করেছে, তো চট্টগ্রামে যা শুরু হয়েছিল যেভাবে তখন চিকিৎসকদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না যে বেসরকারি পর্যায়ে তারা চিকিৎসা দিয়ে নিরাপত্তা বোধ করতে পারেন। এছাড়া অষ্টম পে স্কেলে বৈষম্যের অভিযোগে সম্প্রতি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা 9 দিন ক্লাস নেওয়া বন্ধ রাখেন শিক্ষকরা। ফলে ক্ষতির শিকার হন শিক্ষার্থীরা। ভর্তি হওয়ার সাথে সাথে মাত্র 2-3 দিন ক্লাস করার পরে হঠাৎ বিরতি। আমরা এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। তবে পেশাজীবীদের এ ধরনের কর্মসূচি নিয়ে ভিন্ন মতামত রয়েছে তাদের পেশার সাথে সংশ্লিষ্টদের। তারা বলছেন প্রতিবাদের ভাষা হিসেবে ভিন্ন কর্মসূচি বেছে নেওয়া উচিত। নেগলিজেন্সের জন্য হচ্ছে, অসহিষ্ণু হয়ে যাচ্ছে, সহিষ্ণুতার সঙ্গে সব বিচার করে সব দিক বিবেচনা করা উচিত। যারা আন্দোলন করছেন, নেতৃত্ব দিচ্ছেন এবং যাদের কাছে তাদের আবেদন, তারা দ্রুত বিষয়টি উপলব্ধি করবেন। এক্ষেত্রে আন্দোলনকারী ও প্রশাসনের অসহিষ্ণুতাকে দায়ী করে উভয় পক্ষকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তারা। দীর্ঘস্থায়ী হোক কিন্তু সমস্যা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া কখনোই মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদদের সংখ্যা নিয়ে দ্বিমত প্রকাশ করা যাবে না।
সন্ধ্যায় রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সভাপতি মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় তিনি আগামী 28 মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। খালেদা জিয়া কোনোদিনই মুক্তিযুদ্ধের সমর্থক ছিল না এবং জীবনেও হবে না, এবং বাংলাদেশের সৃষ্টি তারাকে এখন পর্যন্ত মানে নাই। বিএনপি যদি বাস্তবমুখী বাংলাদেশে রাজনীতি করতে চাইতো ঐতিহাসিক সত্যগুলিকে মানতে হবে, বঙ্গবন্ধুকে মানতে হবে, মুক্তিযুদ্ধকে মানতে হবে। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে আপনার যদি না মানেন তাহলে বাংলাদেশের রাজনীতি আপনি এই জনপদ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের গাড়ি চাপায় 2 জন নিহতের ঘটনায় তার শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। এ সময় ব্যানার নিয়ে অধ্যাপক আরিফুল ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধনে অংশ নেন তারা। পলাতক অধ্যাপককে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মৌন মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে অধ্যাপক ডক্টর আরিফুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চাপায় এক কলেজ শিক্ষক সহ 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল রাতে জালালাবাদ থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে নিহত কলেজ শিক্ষক আতাউর রহমানের পরিবার। বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবার বা পুলিশের কাছে উনি ওনার দায় স্বীকার করবেন, কিন্তু আমরা একদিন সময় দিয়েছি, উনি সেটা করেন নাই। উনি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসেন নাই এবং কি রোডে যে গাড়িটা চালানো হয়েছিল সেটা কিন্তু আসলে লাইসেন্স ছিল না, আর তিনিও ড্রাইভিং লাইসেন্স কিন্তু নেননি। আর এরকম একটা রাস্তায়, এরকম একটা জনবহুল একটা রাস্তায় হঠাৎ করে মানে ড্রাইভিং শেখাটা এটা নিশ্চয়ই মানে অন্যায়। 2 জন মানুষের জীবন কিন্তু চলে গেছে। আমরা চাই যে উনি খুব দ্রুত আইনের আওতায় আসুক। এই ঘটনার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। নিরাপদ, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেয়া পদক্ষেপগুলো নিয়ে বিভিন্ন টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র আনিসুল হক। দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় জলাবদ্ধতা ও যানজট নিরসন সহ সারা বছর রাস্তা খোঁড়াখুঁড়ি করে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ার সমস্যাগুলো গুরুত্ব পায়। এছাড়াও অবৈধভাবে খাল দখল, অরক্ষিত ফুটপাত ও পরিবহন সংকটের বিষয়গুলো তুলে ধরেন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা। এসব সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে পুলিশ ও জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান উত্তর সিটি মেয়র। নিরাপদ ঢাকা নগরী গড়তে সিসি ক্যামেরা স্থাপন ও কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র। ময়লা আবর্জনা অপসারণে নগরীতে 72টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপন করার কথা জানান তিনি। এছাড়াও ঢাকার পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে পরিবেশ পুলিশ গড়ে তোলার প্রতি গুরুত্ব দেওয়া হয়। পুরো ডিএনসিসিতে আমরা এই ক্যামেরা যদি বসাতে পারি, দেখবেন ঢাকা শহরের একটি ভিন্ন চেহারা হয়ে গেছে। কাউরান বাজারকে আমরা তুলে দেওয়ার, শিফট করার চেষ্টা করছি। কাউরান বাজারের সঙ্গে আমাদের 3টে মার্কেট আমরা করেছি, 331 কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট করেছে, কিন্তু এইখানে সিন্ডিকেটটা বোধহয় সবচেয়ে স্ট্রং। মাননীয় প্রধানমন্ত্রীরও ইচ্ছে যে কাউরান বাজার 3টে জায়গায় শিফট হোক। পুলিশ এখনো অনেক সাহায্য করছে, কিন্তু এনভায়রনমেন্ট পুলিশ যদি মেয়রের কন্ট্রোলে থাকে তাহলে সুবিধাটা হবে যে ওই পুলিশকে রেগুলার মেয়রের কাছে জবাবদিহি করতে হবে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তুষার ঝড় বন্ধ হওয়ায় সড়ক, রেল ও বিমান চলাচলে সরকারি নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে তাপমাত্রা এখনও হিমাঙ্কের নিচে 6 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করায় স্থানীয়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর। তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। এদিকে বিমানবন্দর চালু হলেও কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও টিএম মামুনের ছবি নিয়ে প্রেস রিপোর্ট। বেশ কয়েকদিন পর নিউ ইয়র্কের সকালে সূর্যের উকিঝুঁকি, তবে চারিদিকে এখনো প্রকৃতির শ্বেত সন্ত্রাসের অস্তিত্ব। কিন্তু অদম্য নিউ ইয়র্কবাসী ঘুরে দাঁড়াতে ব্যস্ত আবারও। বেশিরভাগ সাবওয়ে ট্রেন, বাস ও বিমানবন্দরগুলো সচল করা হলেও যান চলাচলে সতর্ক থাকতে প্রশাসনের নির্দেশ অব্যাহত রয়েছে।
এ অবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন দুর্যোগের বন্দি দশা থেকে মুক্ত প্রবাসী বাঙালিরাও। 2 দিন খুব খারাপ ছিল, এখন একটু অবস্থা খুব ভালো। আজকের দিনটা খুবই ভালো ফিল করতেছে, অনেকে বাইরে আসতেছে, কাজে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। রাস্তাঘাটও কিছু কিছু জায়গা ক্লিন করা হয়েছে, আর কিছু কিছু জায়গা হয়নি এখনো। খুবই দুর্ভোগ গেছে কালকে, তো আজকে অনেকটা স্বস্তি। তবে বলেননি ভয়াবহতম তুষার ঝড়ের অভিজ্ঞতা। আমার যদিও বিজনেস আছে ম্যানহাটনে, সেখানে আপনার কালকে রাতে ওপেন করতে পারিনি, কারণ হলো 12টা পর্যন্ত যাতে কেউ যাওয়ার সুযোগ হয়নি, যারা কাজ করে তারাও আসতে পারেনি। 2 ফিটের মতো স্নো যদি পড়ে, সেখানে মানুষজন আসার কথাও না ব্যবসাতে। কেটে গেছে অমানিসা, প্রাণ চাঞ্চল্যে ফিরেছে বিশ্বনগরী নিউ ইয়র্ক। কারো ভাগ্য অন্বেষণ, কারো বা স্বপ্ন পূরণে আবারও সামনে এগিয়ে চলা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের খবর। যুব বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। ইংল্যান্ডকে 97 রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলার যুবারা। আগে ব্যাট করে 8 উইকেটে 246 রান করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের বোলিং তোপে 149 রানে অল আউট হয় ইংলিশ যুবারা। বুধবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ যুব দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 31 রানের মাথায় হারাতে হয় 2 ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষকে। এরপর জয়রাজ শেখ ও জাকির হাসান হাল ধরার চেষ্টা করেন, তবে টেইলরের জোড়া শিকার হয়ে জয়রাজ 22 আর জাকির আউট হন 24 রান করে। 91 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে টেনে তুলে সাইফুল ও জাকের আলীর জুটি। এই জুটিতে আসে 67 রান। শেষ পর্যন্ত সাইফুল হায়াতের 68 ও সাইফুদ্দিনের অপরাজিত 46 রানে চড়ে চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 3 রানের মধ্যে 3 উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। বাংলার যুবাদের স্পিনে ঘায়েল হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংলিশরা। দলীয় 76 রানে 6 উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত 11 বল বাকি থাকতে 149 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, 3রা মার্চ আদালতে হাজির হতে সমন জারি। এই মামলা রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ, মন্তব্য মির্জা ফখরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির 29 জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য, জানালেন প্রক্টর। চলছে বহিষ্কারের প্রক্রিয়া। প্রশ্নপত্র ফাঁস ও ফাঁসের গুজব ছড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এসএসসি পরীক্ষার আগে জাতীয় মনিটরিং কমিটির সভায় হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। বিভিন্ন জেলায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এবং রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট। প্রচণ্ড ঠান্ডা ও সরবরাহ লাইনে জরুরি কাজ চলায় চাপ কম, বলছে তিতাস। চরম সংকটের পরও থেমে নেই অবৈধ সংযোগ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।